শুভ প্রহর। মহান স্বাধীনতা দিবস ও জাতির জনকের ১০৪তম জন্মদিন উপলক্ষে আমরা শিশুদের সঙ্গী আশিসের বিশেষ আয়োজন আমরা করব জয়। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মঞ্জুর কাদের। সুধীমণ্ডলী, আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা ও ২১শে পদকপ্রাপ্ত নৃত্য সারথী লায়লা হাসান। লায়লা হাসান, আপনি কেমন আছেন? আজকে এই আশিসের অনুষ্ঠানে এসে এই শিশুদের সাথে থাকতে পেরে আরো মনটা ভালো হয়ে গেল। আর আপনার হাসি দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। কারণ সারা জীবন আপনি মানুষের মনকে ভালো করার জন্য ফাইন আর্টস করেছেন। আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশ নির্মাণ করেছেন। আপনাকে দেখলে আমাদেরই ভালো লাগে। আপনাকে আমরা স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে nrbnews24.com থেকে এবং একযোগে প্রচার হচ্ছে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ থেকে। আমাদের আজকের আবৃত্তি শিল্পীরা হলেন সুমন শামসুদ্দিন, নিউ ইয়র্কের প্রখ্যাত আবৃত্তিকার এবং খুব শিক্ষিত ভদ্রলোক। আমাদের খুব গর্ব যে সুমন শামসুদ্দিন আমাদের বন্ধু। আমাদের আছেন শিশু আবৃত্তিকার জাফির হাসান। কেমন আছো? আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এরপর আমি পরিচয় করে দিব তাসফিয়া ফাহমির সাথে। ফাহমি, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মামা। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের এখানে যারা এসেছেন সবাই ভালো আছে। তুমি আমাদের সাথে যুক্ত হয়েছে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে আরো একজন ছোট্ট আবৃত্তি শিল্পী, বয়স ছোট কিন্তু আসলে ছোট না, এরা সবাই অনেক অনেক গুণের। রাইসা জেরিন, কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের আসরে পাঠের জন্য বাংলাদেশ মানে স্বদেশ এবং জাতির জনকের জন্য ছড়া লিখে পাঠিয়েছেন 4 জন বিখ্যাত ছড়াকার এবং এরা প্রত্যেকে শিশু সাহিত্যিক। এদের মধ্যে আছেন সৈয়দ আল ফারুক হোসেন, উৎপল কান্তি বড়ুয়া এবং পীযূষ কান্তি বড়ুয়া। মানে হলো 2 জন ফারুক আর 2 জন বড়ুয়া। এই 4 জন বিখ্যাত ছড়াকার আজকে আমাদের জন্য ছড়া লিখে পাঠিয়েছেন এবং এই ছড়াগুলি পাঠ করবে আজকে যেসব শিশু শিল্পীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা পালাক্রমে ছড়াগুলি পাঠ করবেন। আসর শুরু করার আগে আমাদের আজকের শ্রদ্ধেয় অতিথির কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। তার আগে বলে নেই, এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে nrbnews24.com থেকে। একযোগে রিলে করা হচ্ছে ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। এই আসরটি সমন্বয় করছেন জনাব ওমর আলী। সুধীমণ্ডলী, আগেই বলেছি আমাদের আজকের অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী, শ্রদ্ধেয় অতিথি, নৃত্য সারথী এবং বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান। সব দিকেই তিনি বীর। তিনি মানুষকে সাংস্কৃতিক করার জন্য, মানুষের মনকে উন্নত করার জন্য সারা জীবন সাংস্কৃতিক কাজ করে গেছেন। আর যখন প্রয়োজন হয়েছে তখন বুক চিতে দাঁড়িয়েছেন দেশকে মুক্ত করার জন্য। লায়লা হাসান, আপনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, কারণ আপনার জন্য আমাদের শিশুরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করে আছে আপনার কাছ থেকে কথা শোনার জন্য। লায়লা হাসান। ধন্যবাদ। প্রথমে আমরা আমাদের জাতির পিতা, তোমরা তো জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার শুভ জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি, তাই তো? এবং এই মহান স্বাধীনতা আনার জন্যে যারা জীবন দান করেছেন, আমাদের যারা শহীদ হয়েছেন, যারা এখন শহীদ হননি কিন্তু আছেন কষ্টে, অনেক হয়তো আহত হয়ে, এবং আমাদের মা বোনরা
আত্মত্যাগ করেছেন, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, তোমরা তো জানো না, মুক্তিযুদ্ধ করে এবং আমাদের জাতির পিতার ডাকে আমরা কিন্তু এই যুদ্ধটা করেছিলাম। যুদ্ধ না করলে কিন্তু, মুক্তিযুদ্ধ না হলে কিন্তু আমরা স্বাধীনতা পেতাম না, এই দিবসটা আমরা পালন করতে পারতাম না, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার পরিচিত পেলে, তোমরা কারা বলো তো? তোমাদের পরিচয় আমি পেয়েছি, কিন্তু আমি বলবো কি, তোমরা হলে আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই আমাদের বাংলাদেশ। তোমরা যদি ঠিক মতো গড়ে ওঠো বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের ভাষা, মায়ের ভাষায় কথা বলি, সেই ধারণাটা, সেই জ্ঞানটা, মায়ের ভাষাকে ভালোবাসা, এইগুলো নিয়ে যদি তোমরা বড় হও, তবে নিশ্চয়ই আমাদের আগামী, নিশ্চয়ই আমাদের বাংলাদেশ। হ্যাঁ, তো এই জাতির পিতার নাম তো জানো তোমরা, জাতির শেখ মুজিবুর রহমান। আরেকটা নাম ছিল কিন্তু, জানো তো, ওনার কিন্তু ডাকনাম ছিল খোকা। হ্যাঁ, খোকা। খোকাকে ছোটবেলা থেকে খুব আবেগপ্রবণ, জনদরদি, এমনও গল্প আছে, একদিন উনি নৌকা করে যাচ্ছিলেন, শীতের সন্ধ্যা, শীতের রাত, তার গায়ের সোয়েটারটা খুলে তিনি মাঝিকে দিয়ে দিয়েছিলেন। অনেকে, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, বন্ধুদের ভালোবাসতেন, বন্ধুদের, ছোট ছোট তোমাদের মতো বন্ধু, বড় বন্ধু, সবাইকে। আর ওনার একটা কি গুণ ছিল জানো তো, একবার যদি কাউকে দেখতেন 20 বছর 25 বছর পরেও তার নামটা ঠিকই মনে করে দেখে বুকে জড়িয়ে ধরতেন। সবাইকে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। এমন ভালোবাসার মধ্যে কেউ দিতে পারে না। হ্যাঁ, তো এই সেই আমাদের জাতির পিতার জন্মদিন। তিনি না হলে আমাদের বাংলাদেশ হতো না, তিনি না ডাক দিলে। সেই জাতির পিতাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করছি। আমাদের আবৃত্তি শুনবো, ছড়া শুনবো। যারা আমাদের লিখে পাঠিয়েছেন, যাদের ছড়া আবৃত্তি, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার তোমরা আসো, তোমরা কিছু বলো, আবার আমি বলবো। আমরা তাহলে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি করে ছড়া শুনে নেই, এবং এরপরে তোমাদেরকে আবার ডাকবো, কারণ অনুষ্ঠানের শুরুতে একটি করে ছড়া পড়বে এবং অনুষ্ঠানের শেষে যে একটি দুটি করে ছড়া তোমাদের কাছ থেকে শুনবো, আর ফাঁকে ফাঁকে আমরা আজকের আমাদের অতিথির কাছ থেকে গল্প শুনবো। প্রথমে আমি যদি রাইসা জেরিনকে যদি আমন্ত্রণ জানাই, তুমি আমাদেরকে কার ছড়া শোনাবে? আমি আজকে পীযূষ কান্তি বড়ুয়ার বিশ্ববন্ধু ছড়াটা শোনাবো। হিমালয় আর নয় একাকী, আকাশ নিয়ে মাথায়, তার শোখা আজ শেখ মুজিবুর ইতিহাসের পাতায়। মধুমতির পাড়ের খোকা, সবার মিয়া ভাই, তার মতোই আকাশ সমান কারুর হিয়া নাই। শেখ মুজিবের তর্জনীতে বনের সকল বাঘে পথ ছেড়েতে সসম্মানে অমল অনুরাগে। ভুট্টু আয়ুব ইয়াহিয়ার চিত্ত কাঁপে ডরে, যদি কভু বজ্রকণ্ঠে হাঁকতো মুজিবরে। বিশ্বজুড়ে সব শোষিতের মুখে আলোর প্রভা, শেখ মুজিব আজ বিশ্ববন্ধু, বলল জগৎ শোভা। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ রাইসা, মিষ্টি করে পড়েছো। পীযূষ কান্তি বড়ুয়া যদি শুনে থাকেন, তার কাছে ভালো লাগবে। এবারে আমরা যাব জাফির হাসানের কাছে। জাফির হাসান কার ছড়া শোনাবে? আমি আজ কবি ফারুক হোসেনের তিনি একজন কবিতাটি শোনাবো। একজন তিনি হয়ে উঠলেন ধীরে ধীরে অনেকের, তারপর সকলের হয়ে উঠলেন অবশেষে সব আপামর মানুষের। একদিন তিনি ছোট্ট পাড়ার লোকালয়গঞ্জের সব ছেড়ে পথে বের হলেন এবং বললেন কথা বিরুদ্ধে শোষণের। তিনি একজন একটি মায়াবী পরিবারে আগমন, একে একে যায় খুন, হয়ে উঠলেন সব পরিবারে সবচেয়ে আপনজন। তিনি একজন একটি দেশের পরিচয় ছিল তার, সেটাও থাকেনি আর। মুক্তির কথা বলে কাঁপালেন বিশ্বের দরবার। তিনি একজন প্রথমে একটি জাতির কণ্ঠস্বর, কণ্ঠটি অতঃপর
জাগিয়ে দিয়েছে বিশ্বের কোটি মানুষের অন্তর। দেশ মহাদেশ অঞ্চলে দলে তার যত আহ্বান হলো চির অবলান, হলো বিশ্বের মানচিত্রের বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের বঙ্গবন্ধু এক মহা সংগ্রাম, জীবন্ত অবিরাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শেখ মুজিবুর নাম। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ফারুক হোসেনের ছড়া পড়েছ। জাফির হাসান, ধন্যবাদ তোমাকে। এবারে আমরা যাব তাসমিয়া ফাহমির কাছে। ফাহমি আমাদের কি শোনাবে? আমি এখন কবি উৎপল কান্তি বড়ুয়া রচিত জাতির পিতা কবিতাটি শোনাচ্ছি। বৃষ্টি তুমি, কৃষ্টি তুমি, ইষ্টি তুমি বেশ, শহর তুমি, প্রহর তুমি, মোহন পরিবেশ। তুমি মাঠের খেয়া ঘাটের নায়ের মাঝি পাল, মাঠে চাষার ভালোবাসার রত্ন মহাকাল। প্রাণের তুমি, ঘ্রাণের তুমি, ফুলের তুমি সখা, মোদের তুমি, রোদের তুমি, কিরণ কি চকচকা। তুমি বুকের, তুমি সুখের, তুমি দুঃখের জন, তুমি নেতা স্বাধীন চেতা, তুমি দৃঢ়পণ। ভাষার তুমি, আশার তুমি, নির্ভরতার ফুল, তোমার ডাকে দুর্বিপাকে শত্রুরা নির্মূল। আলোর তুমি, ভালোর তুমি, সৃষ্টি নতুন এক, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর শেখ। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ তাসফিয়া ফাহমি, তোমার কণ্ঠটা বেশ স্পষ্ট, অনেক ধন্যবাদ তোমাকে। উচ্চারণ খুব ভালো, উচ্চারণ খুব ভালো। হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকজনেরই রাইসা কিন্তু আপা মার্কিন যুক্তরাষ্ট্রে তার জন্ম, এখানে বুঝতে পারছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে থেকেও যে বাংলা চর্চা করছে, এবং এটা এই জন্য আমি বিপাকে তো ধন্যবাদ দিই। বিপা কিন্তু বাংলা শেখায়, বাংলা স্কুল, বাংলা ক্লাস আছে। বিপার সাথে বহুকাল জড়িত, যতদিন বিপার জন্ম তখন থেকে আমি জড়িত, জানা শোনা সবকিছুই। তো বিপা সবচেয়ে বড় যে আমাদের নাচ গান সবকিছুর সাথে এই ভাষাটা সবচেয়ে বড়। আমাদের যেটা ভাষাটা হলো মানুষের জাতির পরিচয়, তার কি যে ভাষায় কথা বলে, তো সেটা যে শেখাচ্ছে সেটা সত্যি তার প্রশংসার দাবিদার। খুব ভালো হচ্ছে তোমাদের আবৃত্তি, খুব ভালো লাগলো। হ্যাঁ, বিপা তো শেখাচ্ছেই, রাইসার আম্মুও কিন্তু খুব উৎসাহী। রাইসার আম্মু নিজেও অভিভাবকদের তো অবদান আছে, এটা আমি সবসময় বলি। সবসময় বিদেশে এই কঠিন জীবনে তারা এই সারাদিনের পরিশ্রমের পরে, সংসার চাকরি বাকরির পরে যে সন্তানদের নিয়ে এই সময়টা দেন, তাদের আমাদের ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি দরদ মমতা আছে বলেই তো ওনারা এটা করে, এত কষ্ট করে। আমি সবসময় অভিভাবকদের কথাগুলো বলি, ধন্যবাদ দিই তাদের, যে তাদের জন্যই আমাদের সংস্কৃতির প্রচার প্রসার হচ্ছে, লাভ করছে। একদম। আর বিপার জন্য, বিপার আনিফেরদৌস, সেলিমা আশরাফ এবং নীলুফার জাহান, এরা বিপার জন্য চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এরা একদম, আর বাচ্চাগুলি এদের কাছে নিজের সন্তানের মতো। একদম। মাঝে মধ্যে আমরা রিহার্সালে যখন যাই তখন আমরা অভিভূত হয়ে যাই যে এরা এত মায়ের মতো বাচ্চাদেরকে শেখায়। বিপার কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এখানে জন্ম নেওয়া শিশুদেরকে যেভাবে লালন পালন করছেন, যেভাবে বাংলা সংস্কৃতির সাথে এদেরকে যুক্ত রাখছেন, আমার মনে হয় কি জানেন, বিপার একটা স্বীকৃতি দরকার আপা। অবশ্যই বিপার তো 30 বছর পদার্পণ করবে, 30 বছর হবে ওদের জুলাই থেকে সম্ভবত। এবং অবশ্যই স্বীকৃতি তো একটা অ্যাওয়ার্ড পেতে পেল বিপা, মনে হয় না কিছুদিন আগে, কিন্তু একটা 21 পদক, একটা বাংলা একাডেমি পদক, এরকম একটা কিছু বিপাকে পাওয়া উচিত। অবশ্যই বিপার সেই যোগ্যতা আছে। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান কাজ করেছে তার চেয়ে কিন্তু কোনো অংশে বিপা এখানে কাজ করে না। বিদেশের মতো জায়গাতে এই কঠিন জীবনে কাজ করা। আমরা শিশুদের সঙ্গী আশিসের এই আসর থেকে আমাদের এই দাবি রইল, অবশ্যই নিশ্চয়ই বিপাকে সম্মানিত করা হবে। কারণ এখন যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, সংস্কৃতি বান্ধব সরকার, এই শেখ হাসিনা সংস্কৃতির জন্য কি না করছেন, শিল্পীদের জন্য কি না করছেন, নিশ্চয়ই তারা এটি বিবেচনা করবেন।
সুমন শামসুদ্দিন অপেক্ষা করে আছেন সৈয়দ আল ফারুকের ছড়া পড়ার জন্য। শামসুদ্দিন, আপনার কণ্ঠে শুনি। শুভ সময়, স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধু জন্মদিনের শুভেচ্ছা। স্বাধীনতায় যারা প্রয়াত হয়েছেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে যারা প্রয়াত হয়েছেন, সকলের শান্তির চিরায়ত শান্তি কামনা করছি। পড়ছি শেখ মুজিবের তর্জনী নামক সৈয়দ আল ফারুকের লেখা কবিতাটি। গত শতকের বাঙালির সেরা অর্জন, যা নিয়ে আমরা গর্ব করছি, কণ্ঠে ব্যাঘ্র গর্জন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশটা মুক্ত করব ঘোষণা দিলেন, দেখে ছাড়বই দেশটা। বীর বাঙালির সবচেয়ে বড় বাংলাদেশ অর্জনই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের তর্জনী। ওই আঙুলের ইশারায় যুদ্ধে ঝাঁপায় মুক্তি বাহিনী, পাক সেনা সব দিশ হারায়। দেশ স্বাধীনের ঘোষণা দিলেন রেস কোর্সের ভাষণে, কি কি করণীয় সেই সব যদি পাক সরকার না শোনে। ঐতিহাসিকের রেস কোর্সে ৭ই মার্চের ভাষণ, বাংলাদেশকে উপহার দেয় সুউচ্চ এক আসন। 18 মিনিটে রচিত হয়েছে অমর সে মহাকাব্য, যুগ যুগ ধরে আমরা পড়ব, কবিতাটি নিয়ে ভাবব। সে ভাষণ আজ পৃথিবীর সেরা ভাষণ হিসেবে স্বীকৃত। মানে নাই যারা, ইতিহাসে তারা ক্ষমা পায় নাই, ধিক্কৃত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সুমন শামসুদ্দিন। সারাদিন অফিস করেছেন, আমাদের জন্য আজকে সময়টুকু রেখেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিশুদের সঙ্গী আশিস এবং nrbnews24.com, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। যারা ছোট্ট শিল্পী, আমি সবসময় একটি কথা বলি, তারা হয়তো বয়সে আমাদের চেয়ে ছোট, কিন্তু গুণে, বা আমি যদি এই কথাটি চিন্তা করি যে ওদের বয়সে আমরা কি ছিলাম, সেই হিসাব করলে তোমরা অনেক বড় হবে। কাজেই তোমরা যদি আমাদের চেয়ে বয়সে ছোট, তোমরা কাজে বড়, আমাদের কাছে তোমরা কিন্তু যতটুকু স্নেহের তার চেয়ে বেশি তোমরা সম্মানের। তোমাদেরকে কিন্তু আমরা উপযুক্ত সম্মান দিয়েই কথা বলছি, কারণ তোমাদের যে গুণটুকু আছে তোমাদের বয়সে আমাদের সেই গুণটুকু ছিল না। কাজেই আমি যদি সেই মানে চলে যাই, সেই লেভেলে, সেই সময়টায় চলে যাই, তাহলে তোমাদেরকে আমাকে রেসপেক্ট করতেই হবে, এবং আমি সেই রেসপেক্টটুকু তোমাদেরকে করলাম। আমরা অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলেছিলাম যে আমরা আসলে কেমন শিশু চাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে কেমন নাগরিক চাই, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধ করলো, যারা আমাদেরকে একটি দেশ দিল, যারা নিজের জীবন দিল, অসংখ্য মা বোন চরমতম নির্যাতন সহ্য করলো, আমাদের শিশুরা, আমাদের নারীরা, আমাদের মানুষেরা ঘরবাড়ি হারালো, সম্পদ হারালো, জীবন হারালো, আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি ধরে আমাদেরকে দেশ স্বাধীন করে দিল। সেই মুক্তিযোদ্ধারা আসলে কেমন দেশ চান, কেমন নাগরিক চান? তোমরা যারা শিশু, তারা চান যে তোমরা কেমন করে বড় হয়ে উঠবে, কি চান তারা? শুনি একজন বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসানের কাছ থেকে। আমাদের প্রধান বা একমাত্র দায়িত্ব, কর্তব্য, আমরা তো যাওয়ার পথে আমরা এই বীজ তোমাদের মধ্যে বপন করে দিয়ে যাব, তোমরা সেইভাবে মানুষ হবে, গড়ে উঠবে। আমাদের মুক্তিযোদ্ধারা যেই জন্য প্রাণ দিয়েছেন, কত মায়ের গোল খালি হয়ে গেছে, তুমি চিন্তা করো। আর যদি আমি না থাকি আমার মায়ের কেমন লাগবে, তাই না? যে সন্তানের বাবা নেই তার কেমন লাগছে? আমি বাবা বলে ডাকতে পারছি, তুমি বাবা বলে ডাকতে পারছো, সে ডাকতে পারছে না। বোন ভাই হারিয়েছে, ভাই বোন হারিয়েছে, এবার কত মায়ের বুক খালি হয়েছে। স্ত্রী স্বামী হারিয়েছে, স্বামী স্ত্রী হারিয়েছেন না? এই যে তাদের আত্মত্যাগ, বলিদান,
যদি আমরা একটা তাদের চাওয়ার মতো, আমাদের জাতির পিতা চাওয়ার মতো একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি, তোমরা পারবে, আমরা তো আর থাকছি না। আমরা তখন বলে যাব কিভাবে করতে হবে। এই দায় আমাদের, এই দায়িত্ব আমাদের, বড়দের, গুরুদের, অভিভাবকদের, শিক্ষকদের, তাই না? তো আমরা তোমাদের শিখিয়ে দিয়ে যাব, তোমরা জান প্রাণ দিয়ে এই দেশটাকে আগলে রাখবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবো। ভাই একটু আগে বললেন মঞ্জু ভাই যে তাদের এই আত্মত্যাগ যেন আমরা সমুন্নত রাখতে পারি, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন, তারা কেমন তোমাদের চান সেইটা। হ্যাঁ, আমার সবচেয়ে বড় কথা, মায়ের আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। কত রক্তের বিনিময়ে আমরা আমাদের ঠিকানা হয়েছে বিশ্বের দরবারে, আজকে চেনে বাংলাদেশ কি। আগে যখন আমরা কোথাও বাইরে যেতাম জিজ্ঞেস করতো ইন্ডিয়া, ইন্ডিয়া, বিদেশ যখন চলে যেতাম, নাচ করতে যেতাম, কিছু করতাম, শাড়ি পরা, টিপ পরা, দেখামুখি, ইন্ডিয়া, তার বলতাম না। তারপর অন্য একটা কথা বলতো, যেটা আমি উচ্চারণ করতে চাই না সেই দেশটার নাম। এখন বুক ফুলে বলতে পারি, না আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ। হ্যাঁ, এখন আমি কিছুদিন আছি কোনো কারণে বিদেশে, কিন্তু আমি বলি বাবা আমার দেশ যেমনই হোক, এত উন্নত না, এত ঝকঝকে তকতকে না, যেমনই হোক, ভাঙা চোরা, যানজট তো আমার দেশ, সেখানে আমার পরিচয় আছে, খুব ভালোবাসি। আজকে আমার এক বন্ধু বলছিলেন যে এই সম্প্রতি এসছেন, মাস দুয়েক হলো বিদেশে, বলে আগে কিন্তু বুঝি নাই দেশকে আমি এত ভালোবাসি, এখন আমার একদম ভালো লাগছে। 2 মাসে আমার মন, 2 মাসে, হ্যাঁ 2 মাস, মন হাঁপিয়ে উঠছে। আগে তো এটা বুঝিনি, দেশ এত প্রিয়, দেখে সে বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরা যারা দেশে আছো তারা তো বুঝতে, চাঁদপুরে আছো, ঢাকায় আছো, তারা তো দেশটাকে পাচ্ছ। এই যে রাইসা না, ও আছে, ও তো এখানে জন্ম হচ্ছে, ও তো বুঝবে না, তো বাবা মা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে তার দেশটাকে ছেড়ে আসাটা। সবচেয়ে প্রধান কর্তব্য হবে আমাদের দেশটাকে ভালোবাসা। হ্যাঁ, বঙ্গবন্ধু যেমন চেয়েছিলেন, যারা চলে গেছেন, যদি আমরা দেশটাকে ভালোবেসে তাদের মন মতো করে গড়ে তুলতে পারি, তোমরা গড়ে তুলতে পারো, তাহলে তাদের এই আত্মত্যাগটা সার্থক হবে। আরেকটি কথা, আমরা বিশ্বে কিন্তু প্রথম আমরাই মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছি। এই মায়ের ভাষায়, যেটা আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষা, এই মায়ের ভাষায় কথা বলার জন্যই কিন্তু আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ভাষাকে অর্জন করেছি। আগে বলছিল উর্দু, উর্দু হবে সব জায়গায় রাষ্ট্রভাষা। কেন? আমার দেশে এই এই যদি বঙ্গ বলি, পূর্ববঙ্গে, আমরা তো বাঙালি সবাই, কেন আমরা উর্দু বলবো? আমি আমার মায়ের ভাষায় কথা বলবো। আমি যতই উর্দু বলি, ইংরেজি বলি, অন্য ভাষা বলি, মায়ের ভাষা তো মিষ্টি ভাষা তো নেই। আর মনের ভাষা তো আমি তো পারি না, একদম আমি মানে কি বলবো এটাকে, প্রকাশই করতে পারি না যে ইংরেজিতে আমার 2-4 লাইন, যদিও অত পারি না, 2-4 লাইন লেখার পরেই মনে যায় যে আমার মনে কথাটা ভালো করে বলা হলো না, আমি বাংলায় আবার আমি পারতে পারবো ইংরেজি। হ্যাঁ, আমি ইংরেজি শিখবো, বলবো যখন আমার প্রয়োজন হবে, এটা আন্তর্জাতিক ভাষা, আমাকে শিখতেই হবে, কারণ আমার গঞ্জি পেরোলেই আমার ভাষা চলবে না, আমাকে শিখতেই হবে। কিন্তু আমার মায়ের ভাষাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমি অন্য ভাষা, আমার মায়ের ভাষা মায়ের ভাষাই থাকবে, আমার বুকের অন্তঃস্থলে থাকবে, আমি তাকে ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো, আদর করবো, সচেতনে রাখবো। হ্যাঁ, তারপরে অন্য ভাষাটা শিখবো, প্রয়োজন হিসেবে ব্যবহার করবো। কিন্তু আমি যদি আমার মায়ের ভাষায় বাদ দিয়ে আমি একজন বাঙালির সাথে আমি ইংরেজিতে কথা বলবো, কেন বলবো? আমার ভীষণ অপছন্দ। অনেকে আমার সাথে বলে, তখন আমি বলি তুমি কি বাঙালি নাও? বলে হ্যাঁ, তাহলে বাংলা বলো আমার সাথে, তুমি তো জানো আমি বাঙালি, আমার সাথে কেন ইংরেজিতে কথা বলবো? বিদেশি হলে তার সাথে ইংরেজি বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি সবসময় খুব অপছন্দ করি, সবসময় বলি, সেটা হলো আমরা বাংলা বলতে বলতে, একটা বাক্য বলতে বলতে 2-3টে ইংরেজি শব্দ ঢুকিয়ে দিলাম ভিতরে। কেন দিব? আমার ভাষায় কি, আমার বাংলায় কি সেই অক্ষরটা, সেই শব্দটা নেই? আছে তো, তাহলে অন্যের ভাষা দিয়ে আমার ভাষাতে কেন আমি একটু একটু
বা যেভাবেই বলি কলুষিতে কেন করবো, কলুষিত। তারা তো আমার ভাষাটাকে তাদের শব্দের মধ্যে ভাষা ব্যবহার করে না, আমার কোনো শব্দ করে কি অন্যেরা জার্মান, ইংরেজি কোনো ফ্রেঞ্চ, তারপরে যে কোনো ভাষা বলি আমি, তারা তো আমার ভাষাটাকে তাদের ভাষার মধ্যে সংমিশ্রণ করে না, আমি কেন বলবো? কারণ আমরা আমার মায়ের ভাষাটাকে সেই সম্মান যে শ্রদ্ধা করতে এখনো পারিনি, শিখিনি, জানি না। সেই জন্য যদি আমি আমার মায়ের ভাষাকে সেইভাবে ভালোবাসতাম, আমি কখনোই সংমিশ্রণ করতাম। তোমরা এটা মনে রেখো। আর তোমরা এই কথাগুলো তোমার বন্ধুদের কাছে বলবে, সবার কাছে বলবে। যখন ইংরেজি বলবো তো ইংরেজি বলবো, বাংলা বলবো বাংলাই বলবো, বাংলার মধ্যে কখনোই অন্য ভাষা সংমিশ্রণ করবো না। এইটা মনে রেখো। মুখে রক্ত দিয়ে এই মায়ের ভাষা কথা বলার অধিকার আমরা অর্জন করেছি, আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, এই দুটো কথা আমি আবার পরে অন্য কথা বলবো। এই দুটো কথা বলি মঞ্জু ভাইয়ের কথা শুনি। অনেক ধন্যবাদ আপা। আপনার কথাগুলি আমাদের বাচ্চাদের জন্য আসলে খুব শিক্ষণীয় হবে, কারণ যে কথাগুলি আসলে কেউ বলে না। আমাদের মুক্তিযুদ্ধটা আসলে কি, আমাদের ভাষা আন্দোলনে আমাদের ভাষা শহীদরা আসলে কি করেছে, কেন করেছে, তাদের নিজেদের জন্য তো করেনি, করেছে তো আমাদের জন্য। এই কথাগুলি তো এইভাবে কেউ বলে না, যার ফলে আমাদের যারা এখন যেসব শিশুরা বড় হচ্ছে তাদেরকে তো এই কথাগুলি জানানো উচিত যে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য কি বাংলাদেশ রেখে গেলেন। আমাদের যে বাংলাদেশ যে সব দিক থেকে ভালো হয়ে গেছে আমি সে কথা বলবো না, আমরা বাকিটুকু নির্মাণ করব, কিন্তু আমাদের তো একটা ঘর বানিয়ে দিয়েছেন, একটা ভূমি এনে দিয়েছেন, একটা পতাকা আমাদেরকে দিয়েছেন। যেমন আমরা আজকে যার জন্মদিনের কথা বললাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি না হতেন তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। এই কথাটা আমি কি জন্য বলি, হয়তো একদিন বাংলাদেশ স্বাধীন ঠিকই হতো, কিন্তু জাতির জনক যে ৭ই মার্চের যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণটি যদি অন্য কেউ দিত তাহলে কি মানুষ ঝাঁপিয়ে পড়তো? না, ওটি তাকেই দিতে হবে। আমি একটা কথা সবসময় বলি, নেতা তো আমাদের অনেক এসেছেন, নমস্য অনেক নেতা এসছেন, অনেক, হ্যাঁ, অনেক বড় বড় মনীষীরা এসছেন, বঙ্গবন্ধু তো আসেন নাই, তাই না? বঙ্গবন্ধু বলেই এই আছে সম্ভব হয়েছে। এত লোকের সমাবেশ ৭ই মার্চের রেসকোর্সের ময়দানে, এত, এবং সেই ডাকেই কিন্তু সবাই যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে আমরা যুদ্ধ করব, দেশকে স্বাধীন করব। সেই গত বছর আমরা শৃঙ্খলা দাসত্বে ছিলাম, বঙ্গবন্ধু ডাক দেওয়ার পরে না আমরা স্বাধীন যুদ্ধে এলাম, তাই না? এবং তিনি আমাদের একটা ভূখণ্ড দিয়ে গেলেন, একটা পতাকা দিয়ে গেলেন, পরিচিতি দিয়ে গেলেন বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের। এগুলো তো কিন্তু মনে রাখবে, শুধু আজকে বলছি বলে না, একদম মনের মধ্যে গেঁথে রাখবে, তাই না? বন্ধুদেরও বলবে। একদম একদম। আরেকটি বিষয় হলো কি, যে যখন স্বাধীনতার যুদ্ধ হয় তখন তো তোমরা ছিলে না, আমরা ছিলাম, আমরা ছোট ছিলাম। শহরের আমরা যারা খুব দামি জামা কাপড় পরে হাঁটি, এই শহরের সব মানুষ শহর থেকে ছুটে পালিয়েছিল। তারা কোথায় আশ্রয় নিয়েছিল? গ্রামের কৃষকের বাড়িতে। সেই কৃষকের ঘরে পর্যাপ্ত খাবার, গোয়াল ঘরে পর্যন্ত থেকেছে, কৃষকের গোয়াল ঘরে পর্যন্ত থেকেছে। কোথায় পালাবো? মিলিটারি আসছে, আর্মি আসছে, মেরে ফেলবে, দাদা করে আগুন লাগিয়েছে, বস্তি পুরি, চোখের সামনে দেখেছে। বাচ্চাদের গুলো বলে আমার মনটা খারাপ হয়ে যাবে। দেখ, আমরা রক্ত দিয়েছি, আমাদের শহীদরা রক্ত দিয়ে দেশটা গেছে। এটা সেই দৃশ্য বর্ণনা করলে এখনো আমার গায়ে কাটা দেয়, এখনো আমার চোখের পানি চলে আসে, জল চলে আসে। হ্যাঁ, চোখের সামনে দেখেছি ওগুলো। বাচ্চাদের এই সুন্দর মনটাকে ভাড়া করতে চাই না, কিন্তু তোমরা জেনো যে অনেক রক্তের বিনিময়ে আমরা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করা করেছেন, এইটুকু জানো। তবে যে কথাটি বলা দরকার সেটি হলো, শহরের মানুষ যখন গ্রামে গেছে, সে গ্রামের কৃষক সে ঠিক মতো খেতে পায় না, তার ঘর নেই, তারপরেও তিনি এই শহরের মানুষদের আশ্রয় দিয়েছেন, তার যত সামান্য খাবার থেকে ভাগ দিয়েছেন। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হলো, আবার যখন শহরের মানুষ শহরে চলে আসলো, আমরা কি সেই গ্রামের মানুষের খবর রেখেছি? তাহলে তোমরা যখন বড় হবে, তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে তোমরা শুধু তোমাদের জন্য বাঁচবে না, সবার জন্য বাঁচবে। তোমাদের আজকে তোমরা এখানে যারা আছো তারা খুব ভালো জামা কাপড় পরে আছো, তোমাদের চেহারা দেখলে মনে হয় যে তোমরা বেশ ভালো খাবার টাবারও খেতে পারো,
কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামের সব তোমাদের বয়সী ছেলেমেয়েরা তো ভালো খাবার খেতে পারে না। খাবার পায় না, শিক্ষা পায় না, থাকার জায়গা নেই, ঘরে বৃষ্টি পড়ে, চালের ফুটো দিচ্ছি, বৃষ্টি পড়ে। হ্যাঁ, সত্যি। তাও এখন অনেক উন্নত হয়েছে অবশ্য আমাদের দেশটা। অনেক উন্নত হয়েছে, কিন্তু তারপরেও তোমরা যেই অবস্থায় আছো, তোমরা যখন বড় হবে তোমাদের নিশ্চয়ই অনেক অর্থকরী হবে, অনেক ক্ষমতা হবে, অনেক শিক্ষা হবে, অনেক প্রভাব হবে। তোমরা কিন্তু গ্রামের মানুষদের কি ভুলবে না। সবসময় মনে রাখবা যে তোমার মতো মেয়ে গ্রামে অসংখ্য আছে, তাদের মাথায় হাত দেওয়ার মতো কেউ নেই। আমরা কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছি যে তোমরা বড় হয়ে তাদের মাথায় হাত দেবে। বললাম তোমরা আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা সব করবে। হ্যাঁ, সেই আমরা তোমাদের আশায় বসে আছি। তোমরা বড় হবে, দেশটা আরো, যেটা আমরা পারিনি সেটা নিশ্চয়ই তোমরা পারবে সমৃদ্ধভাবে। আর শুধু মানুষ কেন, প্রত্যেক মানুষই তোমাদের কাছে স্নেহের হাত পাবে, ভালোবাসার হাত পাবে। শুধু মানুষ কেন, তোমাদের বাড়িতে যে কুকুর বেড়াল থাকে, তোমাদের বাড়ির আশেপাশে যে গাছ আছে, বৃক্ষ আছে, এমনকি পোকামাকড়ও। আমরা কি করি, মশাকে মেরে ফেলি, ছোটখাটো পোকামাকড় আমরা মেরে ফেলি কেন? আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা মারি, কিন্তু তোমার একটা মায়া থাকতে হবে যে তুমি বাঁচার জন্য সেই পোকাটা মেরেছো। সেটাও কিন্তু একটা জীব, সেটা কিন্তু একটা প্রাণী, সে কিন্তু পৃথিবীর একটা বাসিন্দা। কাজেই পৃথিবীর সব বাসিন্দাকে ভালোবাসতে হবে। আমরা কিন্তু তোমার কাছে এটাই চাই, কারণ মানুষ একা একা কখনোই মানুষ না। পৃথিবীর সব মানুষের যোগফল হলো মানুষ, পৃথিবীর সব বাসিন্দার যোগফল হলো মানুষ, বৃক্ষ, পাখি, মাছ, সবকিছুর যোগফল হলো মানুষ। প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতি কিন্তু আমার জন্যই, প্রকৃতি অক্সিজেন দিচ্ছে বলেই তো আমি বেঁচে আছি, না? আমরা পাচ্ছি প্রকৃতিকে ভালোবাসতে হবে। অকারণে গাছ কেটে ফেলবো না, অকারণে পাতা ছিঁড়ে ফেলবো না, তাদের তো জীবন আছে। সবকিছু ভালোবাসার বিকল্প কিছু নেই। সবাইকে ভালোবাসবে, তার তুমি ভালোবাসা পাবে, আমরা ভালোবাসা। অনেক কথা শুনলাম, অনেক ধন্যবাদ লায়লা হাসান আপনাকে। আপনার কথা আরো শুনবো আমরা আরো কয়েকটি ছড়া শুনে আসি। আমরা এবারে আমন্ত্রণ জানাবো রাইসাকে। রাইসা, তুমি আমাদেরকে আরো দুটি ছড়া শোনাও। আমি এখন শোনাবো পীযূষ কান্তি বড়ুয়ার হৃদয়ের গীতে অর্ঘ্য নিবিতে। মধুমতি বিয়ে বাইগার চেয়ে গড়িয়েছে যত জল, বলে গেছে ওরা মুজিবীয় ছড়া অবিরত অবিরল। বলে গেছে বায়ু দৃঢ় করে স্নায়ু কালের কপাল হতে, শেখ মুজিবর তারাবে অসুর পাবে তরি পাল স্রোতে। 19-এর 20-এ মার্চের দিশে হারিয়েছে কান্নাতে, 17 তারিখে বলতে পারি কে পেয়ে যাব দান হাতে। কাটে সয় সব হাতে বই সব বেড়ে বেড়ে আসে দ্বারে, পড়াশোনা হতে দূরে রাখে ব্রতে গিলেছে বছর চারে। খোকা খেলে মাঠে বিরতিতে পাঠে বাবা রূপে প্রতিপক্ষ, পাঠশালা সহ পথে অহরহ নেতা হয় অতি দক্ষ। মুজিবর বিনা বড় খোকা জিনা আর নাই পৃথিবীতে, জন্মের দিনে নেব তারি চিনে হৃদয়ের স্মৃতি গীতে। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার আর কোনো ছড়া আছে নাকি এটি তোমার শেষ ছড়া? এটাই আমার শেষ ছড়া। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি আমাদের সাথে থাকো। অবশ্যই। আমরা এবারে যাব জাফির হাসানের কাছে। জাফির হাসান, তুমি কার ছড়া শোনাবে? জাফির হাসান, আনমিউট করে বলো। আমি কবি ফারুক হোসেনের আগস্ট হলো শোকের কবিতাটি শোনাবো। একটি শোনাবে? জি, ওকে, ঠিক আছে, বলো। মাসটি হলো সবচেয়ে বেশি শোকের। এই মাসে এই দেশটা হারায় দৃষ্টি শক্তি চোখে। স্তব্ধ করলো বজ্রকণ্ঠ বুদ্ধিতে বদ লোকের। এই মাসে সব বিবেক ছিল মৃত। এই মাসে হয় মনুষ্যত্ব ঘৃণ্য অধিকৃত। মাসটি ছিল বিভ্রান্ত কুচক্রী নির্বোধের। হারিয়ে গেল উচ্ছলতা রোদের। এই মাসে হয় ভুলণ্ঠিত সকল মানবতার।
এই মাসে দেয় মাথা চাড়া বিশ্বাসঘাতকতার। এই মাসটায় মানুষরূপী অধম কজন পশুর কর্ম ছিল দৈত্যরূপী দানবরূপী অসুর। ওরা প্রধান প্রাণ পুরুষের প্রাণ করেছে হরণ। দুঃখী এদেশ করল বুকে শোকের বাহার বরণ। এই মাসে হয় চর্চা শুরু মিথ্যে ছল ঘৃণার। অভিশাপের দেশ হারালো ঠিকানা কুলকিরা। এই মাসে সেই মানুষ নামি অমানুষের হাতের নিষ্ঠুরতায় জন্ম হলো একটি কালো রাতে। ওই রাতে এই দেশটা হারায় সকল আলো বাতির। নিভল আলো নামলো কালো থাবা আঁধার রাতি। এই মাসটায় দেশের ইতিহাসের পাতায় ভরে উঠল শব্দ শোক ও সর্বনাশের। এ শোক নয়তো মাসের, এ শোক সারাক্ষণের। দুঃখী বাংলাদেশের জন্য আজীবনের। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ জাফির হাসান, তুমি আমাদের সাথে থাকো। এবারে যাব আমরা তাসফিয়া ফাহমির কাছে আর একটু ছড়া শোনার জন্য। আমি কবি উৎপলকান্তি বড়ুয়া রচিত কবিতা টুঙ্গিপাড়ার খোকা। একটি খোকার মধুমতি তীর ঘেঁষে পথ চলা, মন সাহসে উদার, শরীর লিকলিকে চঞ্চলা। নিত্য সাথী আলো হাওয়া চন্দ্র সূরজ তারা, একটি খোকার হাতে রচে রীতিনীতির ধারা। একটি খোকার মন উদাসী প্রাণীর কোমল সুর, দুঃখীর দুঃখে হয় সে খোকার মনটা ব্যথাতুর। কণ্ঠে বাজে অনিয়মের শেকল ভাঙার গান, এই খোকাটির পরাণ জুড়ে মুক্তির আহ্বান। টুঙ্গিপাড়ার ধন্য খোকা অন্য সবার চেয়ে, মা মাটির দেশ নিজের কোলে ধন্য তাকে পেয়ে। চাঁদ তারা ফুল পাখি সবাই বলছে একই কথা, সে খোকার হাত ধরে আসে দেশের স্বাধীনতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাসফিয়া ফাহমি। তাসফিয়াকে শেখাচ্ছে আসলে, তাসফিয়া আসলে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুরের একজন শিক্ষার্থী। তাকে শেখাচ্ছে মুক্তা পীযূষ। ঠিক বলেছি না তাসফিয়া? জি মামা। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের এক ঝাঁক ছেলে মেয়ে আছে যাদের কিন্তু মুক্তা পীযূষ এবং পীযূষ কান্তি বড়ুয়া তাদের সারাদিন কেটে যায় এসব ছেলে মেয়েদের সাথে। তাসফিয়া যে পাঠ নিচ্ছে আবৃত্তি, হ্যাঁ, ওর বচনভঙ্গি উচ্চারণ সবকিছুতে বোঝা যায় যে শিখছে, শিক্ষার্থী, আবৃত্তি শিক্ষার্থী। হ্যাঁ, সবাই চর্চা করলে সবারই খুব ভালো হচ্ছে। চর্চা শিখলে একজন যদি আমাকে পাঠ দেন, মানে এখানে আমাকে ইংরেজি শব্দ ব্যবহার করতে গাইড করেন, হ্যাঁ, আমাকে যদি কেউ একটু শিক্ষা দান করেন, তাহলে কিন্তু সেটা আরো বেশি ভালো হয়। নিজে চর্চা করে একরকম হয়, কিন্তু যদি আমাকে সঠিক পথটা দেখিয়ে দেন, এইটা ঠিক, এইটা। যেমন আমরা অসম বলি অবিরাম, শব্দটা হবে অবিরাম। আমরা তো অ আ বলি, আমরা ও বলি না, ও আ বলি। অ অবিরাম, অবিলাস, অবিলাস না, হ্যাঁ। আরেকটা হয় যেখানে আমার ক্লাস না, আমি কোনো দক্ষ না, তেমন কিছু না, যেটুকু সীমিত জ্ঞানে জানি, আমরা বলি ফুল। কি হবে ওটা বলো তো, কি হবে উচ্চারণটা? তুমি জানবে তাসফিয়া? ফুল, ঠোঁট দুটো লাগিয়ে। আসলে একটু প্রবলেম হওয়ার কারণে আমি শুনতে পাইনি। ও না, উচ্চারণের কথা বলছি। তুমি যে শিখছো কোথাও, এটা বোঝা যায় তোমার পাঠ থেকে যে তুমি শিক্ষা নিচ্ছ। হ্যাঁ, এবং আমরা সবাই কিন্তু চর্চাও একটা ব্যাপার আছে। আমি এত শিখি না, আমি চর্চা করে 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 একটা জায়গায় চলে আসতে পারি। কেউ যে আমাকে পথটা, সঠিক পথটা দেখিয়ে দেন, এইভাবে বলো, এইভাবে করো, এইভাবে, এগুলো
ঠোঁটের কাজ আছে, জিভের কাজ আছে, বলে দিলে সে ঠিক হয়। তারপর আমরা সবাই না ফুল বলি, ফুল আসলে কি হবে এটা বলো, তাসফিয়া বলো। ফুল, ফ, ফুল, ফুল, ঠোঁট দুটো লাগবে, হ্যাঁ, ফুল না। তারপরে অভেদ না, অভেদ, অভিন্ন, অভিন্ন না, হ্যাঁ, এই উচ্চারণগুলো একটু ইয়ে হয়ে যায়, ভুল হয়ে যায় আমাদের। হ্যাঁ, আমাদেরও হতো, আমরা শুনে শুনেছি, আমারও কোনো প্রশিক্ষণ নেই, একেবারেই নেই, তারপরে করি, নিজে চেষ্টা করে করে একটু করি এই। আচ্ছা বলো, চল এখনকার সুমনের পালা নাকি? তাসফিয়াকে যে এই আপা যেটা বলতে চাইলেন, এটা আমি আর একটু পরিষ্কার করে দিই সবার জন্যই। ফুল যখন আমরা বলি তখন মনে হয় কি যে ইউ আর এ ফুল, একদম। আর আমরা যখন বলি ফুল, ঠোঁটটাও লাগানো থাকবে, তারপরে একটা ফ বেরিয়ে আসবে, ফাঁকি, ফুল। হ্যাঁ, ইংরেজি এফ আর উচ্চারণটা হলো ফ, ফুল, আর আমাদেরটা হলো পিএইচ, ফুল। এই জিনিসটা তোমরা যারা আবৃত্তি শিখো তোমরা সবাই এটা জানো, কিন্তু আসলে লাইলা আপা সেই জিনিসটাই তোমাদেরকে বলতে চাই। অনেক সময় ভুল হয়ে যায়, আমারও ভুল, সবারই হয়, মানুষ মাত্রই ভুল হয়, সচেতন থাকলে। এর একটা কারণ কি আমি বলি, কারণ হলো আমরা যখন স্কুলে পড়ি, বাংলাদেশের কোনো স্কুলে অন্তত বলা যাবে না যে শতকরা একটি স্কুলেও শুদ্ধ বাংলা বলার মতো একজন টিচার থাকে। এমনকি যে বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে কেবলমাত্র দুজন একদম শুদ্ধ ভাষায় কথা বলেন, একজন হলেন ডাক্তার দীপুমণি, আরেকজন হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়া বাকি অনেকেই গলার স্বর খুব ভালো, কিন্তু সবাই কিন্তু প্রতিটা শব্দ শুদ্ধ বলেন না, কিন্তু এই দুজন কিন্তু প্রতিটা শব্দ শুদ্ধ বলেন। এটি একটি শিক্ষণীয় বিষয়। কিন্তু আমি এই জন্য বললাম যে প্রতিটা স্কুলে যদি অন্তত একজন করে শিক্ষক থাকেন যারা বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায় পড়াতে পারেন, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা শুদ্ধ ভাষা বলতে পারে। না, আমি বলি কি, আমি যখন আমার দেশের ভাষা, অঞ্চলের ভাষায় কথা বলবো, আঞ্চলিক ভাষা বলবো, তখন আমি বলি। যখন আমি কোন জনসমক্ষে যাব, কথা বলবো, বিশেষ মঞ্চে উঠবো, কোনো ভাষণ দিব, কোনো সভায় যাব, কিছু, তখন আমার প্রমিত ভাষাটা ঠিক সেইভাবে উচ্চারণ করতে হবে, তাই না? আমি আমার অঞ্চলের ভাষা যেমনি ইচ্ছা বলি না, হানি খাইতাম, কি কোথায় জামু খামু, যা ইচ্ছে বলি, কিন্তু যখন আমি কারোর সামনে গিয়ে কথা বলবো, সবার একটি ভাষাই হবে, আমরা প্রমিত ভাষায় কথা বলবো। হ্যাঁ, এই শুদ্ধ উচ্চারণে, শুদ্ধ ভালো বাংলায়, ভালো শুদ্ধভাবে, ওর কথা শুদ্ধভাবে, পরিষ্কারভাবে বলবো, এটাই হলো কথা। যেমন আমার একটা ছড়া আছে, সেখানে শেষ লাইনে আমি বলেছি যে কিশোর ছিলাম, যুবক হলাম, বৃদ্ধ হবে দেহ, মায়ের ভাষা শুদ্ধ পড়ায় মন দিল না কেহ। আরে এখন থেকে কেউ না, কেউ দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আছে, আমাদের বড় বড় অধ্যাপক, সাহিত্যিক, কথা সাহিত্যিক, কবিরা, তারা মানে সবাই যে না, অনেকেই আছেন শুদ্ধ চেষ্টা করেন, বলেন। আবার ওই অনেক কবি আবার আঞ্চলিকটা চলে আসে, এটা কষ্ট করে সচেতন ভাবে এটাকে সংশোধন করতে হয়। একটি শিশু যখন নিখুঁত হয়ে উঠবে, তখন সে তার পোশাকে আশাকে, তার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সুন্দর থাকবে, তার কথা সুন্দর থাকবে, তার পোশাক আশাক সুন্দর থাকবে, সবকিছু সে যেন নিখুঁত করে রাখতে পারে, তাহলেই একটি মানুষ নিখুঁত হবে। তোমার যদি পোশাক সুন্দর থাকে আর তুমি যদি কথা বলতে ঠিক মতো না পারো, তাহলে চলবে না। আর তুমি যদি খুব সুন্দর করে কথা বলতে পারো, কিন্তু তোমার পোশাক আশাক ঠিক নেই, পোশাক বলতে আমি দামি পোশাকের কথা বলিনি, মার্জিত, চলনে বলনে আচারে বিচারে নিখুঁত হতে হবে, এটি হলো। হ্যাঁ, আমি যাই করবো অতি সাধারণ কাপড়ই পরি না কেন, পোশাকই পরি না, কিন্তু ওইটা পরিপাটি করে পড়তে হবে। তুমি পরিপাটি থাকো, চুলটা পরিপাটি থাকলো, কাপড়টা পরিপাটি থাকলো, তুমি যেমনই হোক, তোকে মানুষের গ্রহণযোগ্যতা থাকে। দেখতে যে খুব সুন্দরই হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ওই পরিপাটির মধ্যে, ওই পরিমিতি বোধের মধ্যে, ও তার মধ্যেই তার সৌন্দর্যটাকে আমরা পেতে পারি, তাই না? আমি শুধু অনেক দামি কাপড় পরলাম, অনেক সাজ দিলাম, সেটা কিন্তু না। অল্পের মধ্যে সুন্দর করে সাজা যায়, পরিপাটি থাকা যায়, সুন্দর থাকা যায়, পরিমার্জিত থাকা যায়।
আচ্ছা, আমরা সুমন শামসুদ্দিনের কণ্ঠে একটি ছড়া শুনবো, একটি বা দুটি, যে কটি তিনি পড়তে চান। আর হলো একটি কথা জানিয়ে রেখি, তারপরে কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তোমাদের খালামণির কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা খালামণির কাছে প্রশ্ন করতে পারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর যে কোনো আলোচনা তোমরা করতে পারো। হ্যাঁ, আমরা যাব সুমন শামসুদ্দিনের কাছে, তিনি পড়বেন সৈয়দ আল ফারুকের ছড়া। ধন্যবাদ মজুর ভাই। আমি দুটি ছড়া পড়ছি পরপর। প্রথমটি হচ্ছে সৈয়দ আল ফারুকের লেখা, দেশ আমার বন্ধু আমার। আমি যখন বিদেশে যাই আমার সাথে দুটো জিনিস থাকে। একটা হলো ছবি, আমি যাকে অনেক বেশি ভালোবাসি, যাকে এয়ারপোর্টে যাওয়ার আগে যখন গোছাই ব্যাগটা, আমি আমার সঙ্গে নেবই বাংলাদেশের ফ্ল্যাগটা। সঙ্গে রাখি জাতির পিতার ছবি, তিনি আমার বাংলাদেশের রাজনৈতিক কবি। বঙ্গবন্ধু জনগণের কথাকার, সৃষ্টিকারক লাল সবুজ ওই পতাকার। ভালোবাসি ওই পতাকা এবং জাতির পিতাকে। এরপরে আর ভালোবাসার কি থাকে? দ্বিতীয় ছড়াটি পড়ছি, সৈয়দ আল ফারুকের লেখা, বঙ্গবন্ধু আমার শৈশব আমার কৈশোর। ছোটবেলায় আমি ছিলাম গণক। আমার শুধু মনে হতো বঙ্গবন্ধু হবেন জাতির জনক। আমি কিশোর, এইটুকু এক ছেলে, ছুটে যেতাম কোথাও তিনি যাবেন খবর পেলে। এইখানে ওইখানে, ধানমন্ডির ৩২-এ আর পল্টন ময়দানে। সেদিন ৭ই মার্চে রাজনৈতিক মাঠ কি গরম, উত্তেজনা বাড়ছে। দলে দলে ছুটে গেলাম সকলে রেস করছে। জয় বাংলা স্লোগান দিলাম জোরসে। লক্ষ লোকের সমাবেশে ছিলাম যেন স্টেজে। এর চেয়ে দামি স্মৃতি আমার এই জীবনে নেই যে। ২৫শে মার্চ রাত্রে তিনি হলেন যখন গ্রেফতার, মন কেঁদেছে আর কিছু না, মুক্তি চেয়ে স্রেফ তার। তখন আমি কিশোর, কত ছোট, ইচ্ছে হলেও নিষেধ ছিল পরা মুজিব কোটও। আমার মনে জাগত তবু বঙ্গবন্ধু হই, কিন্তু সেটা কাকে এবং কেমন করে কই। যুদ্ধ শুরুর পরে আর্মি ভয়ে তার ছবিটা কেউ রাখেনি ঘরে। একটা ছোট ছবি আমি লুকিয়ে রেখেছিলাম বাংলা বইয়ের মাঝখানটায় ঢুকিয়ে। চুপি চুপি দেখতে হতো মিলিটারির ভয়, মনে মনে বলতাম তাই জয় বাংলার জয়। মনে পড়ে ৭২-এর ১০ই জানুয়ারি, দেখতে গিয়েছিলাম তাকে, ভুলতে কি আর পারি। তেজগাঁ এয়ারপোর্টটা সেদিন লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ গেছি তাকে দেখার জন্য। স্বদেশ ফিরে এসেছিলেন সেদিন জাতির পিতা, টগবগে সেই আবেগ স্মৃতি ভুলতে পারি কি তা। বঙ্গবন্ধু খোলা ট্রাকে, আমি পাশে দাঁড়িয়ে, যেতে যেতে যাওয়ার পথে তিনি দুহাত নাড়িয়ে। আমার মনে তখন শুধু বঙ্গবন্ধু হই। সে কথাটা কাকে আমি কেমন করে কই। আমি তখন কিশোর, কত ছোট, কেউ আমাকে দেয়নি কিনে একটা মুজিব কোটও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুমন, আপনি পরপর দুটি ছড়া পড়লেন, অসাধারণ দুটি ছড়া। যেমন লিখেছেন সৈয়দ আল ফারুক, তিনি আমার খুব পছন্দের ছড়াকার, এবং আমি যখন তার কাছে ছড়া চাইলাম তিনি আসলে বিদেশ ভ্রমণে আছেন। সৈয়দ আল ফারুক এবং ফারুক হোসেন দুজনেই আসলে বিদেশে আছেন, কিন্তু তারপরেও শুধু আমি চেয়েছি বলে
তারা একদিনের মধ্যে আমাকে ছড়া দিয়েছে। সেই ছড়া আবার আমি আমাদের শিশু শিল্পী এবং বড় শিল্পীদের মাঝে বিতরণ করেছি, তারা অনুশীলন করেছে এবং সেই জন্য আজকের এই অনুষ্ঠানটি হতে পেরেছে। আর একটি বিশেষ কৃতজ্ঞতা তো আমাদের আমাদের লায়লা হাসানের কাছে রয়েছেই, কারণ তিনি আজকে একটি পারিবারিক অনুষ্ঠান জলাঞ্জলি দিয়ে আমাদের জন্য, বা আমি যদি এই কথা বলি যে আসলে শিশুদের জন্য তিনি চলে এসেছেন, এটি আমাদের একটি পরম পাওয়া। আপনার কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা। আমি যে কথা বলেছিলাম যে তোমরা যারা আছো, ইভেন সুমন শামসুদ্দিন, আপনিও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা বলতে চান আমরা বলবো। আমরা শেষ কথা লায়লা হাসানের শুনবো। তবে আমার একটি ছড়া আমার পড়ার খুব স্বাদ জাগছে, এই জন্যে যে সবার ছড়া শুনে আমি তো আর সুমন শামসুদ্দিনের মতো অত সুন্দর করে পড়তে পারবো না, আর আমি যেহেতু নিজের ছড়া লিখি কাজেই এই ছড়াটা আমি পড়ছি। শেকল ভাঙার স্লোগান। হাজার হাজার বছর ধরে ঘোর আধারি দেখা, বাঙালিদের শেকল ভাঙার গান হলো না শেখা। আমরা কি আর মানুষ ছিলাম, যেমনি পোকা মাকড়, 200 বছর আমরা ছিলাম বেনিয়াদের চাকর। সম্রাট এবং রাজরাজাদের স্মৃতিও বুক কাঁপায়, অনাদিকাল গোলাম ছিলাম সিংহাসনের চাপায়। পাক্কিরা তো দেখিয়ে দিল দুঃশাসনের বিকার, 25 বছর বাঙাল ছিল নির্যাতনের শিকার। পায়ের নিচে শক্ত মাটি জোগাড় করার উপায় কে শেখালো দীপ্ত পায়ে হাঁটতে নিজের দুপায়। জাতির জনক শেখ মুজিবুর সেই সে সাহস যোগান, শিখিয়ে দিলেন চাকরগিরির শেকল ভাঙার স্লোগান। এই মানুষটির কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা। তিনি আমাদেরকে একখণ্ড ভূমি দিয়েছেন বলেই সেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা দেশে বিদেশে থাকি। এখন বাংলা একাডেমির যিনি মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, তার একটি কবিতা আছে, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। এক সময় আমরা পরবাসী ভাবতাম আমাদের, এখন আমরা আর আমাদেরকে পরবাসী ভাবি না, আমরা এখন বিশ্ববাসী। যতদূর বাংলা ভাষা, বাঙালি ততদূর ভূমি দখল করে নিয়েছে। যেখানেই বাংলা ভাষা সেখানে আমাদের শিশুরা আবৃত্তি করে গান গায়। যতদূর বাংলা ভাষা সেখানে আমাদের শিশুরা নাচে। যতদূর বাংলা ভাষা সেখানেই লায়লা হাসানের ছাত্ররা, লায়লা হাসানের ছাত্রীরা বাংলার সংস্কৃতিকে জাগিয়ে রেখেছে। কাজে আমাদের কিসের ভয়? আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। আমরা বিশাল বাংলাদেশের দিক চক্রবাল ব্যাপী আমরা বাংলাদেশের সীমানা দেখতে পাচ্ছি। শুধু ভূখণ্ডের মালিক হলেই তো হয় না। সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে রবীন্দ্রসঙ্গীত হয় না। সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে পয়লা বৈশাখ হয় না। সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় না, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হয় না। পৃথিবীর একটিও দেশ নেই যেখানে পাটখড়ি দিয়ে হলো একটি শহীদ মিনার বাঙালিরা না বানিয়েছে। এটি তো কম কথা না। আমাদের অর্জন কিন্তু বিশাল। কাজেই নুরুল হুদা যে কথা বলেছেন, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, একেবারে যথার্থ বলেছেন। আমি কবির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যতদূর বাঙালি ততদূর বাংলা ভাষা, ততদূর বাংলা সংস্কৃতি। বাঙালিরাই কিন্তু এই চর্চাটা করছেন, অন্যরা কিন্তু নয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে পয়লা বৈশাখ বলেন, রবীন্দ্র জয়ন্তী বলেন, যা কিছু বাংলা সংস্কৃতি বাঙালিরাই। যেখানে বাঙালি সেখানে বাঙালি চর্চা, বাঙালি সংস্কৃতির চর্চা। আচ্ছা, আমি হ্যাঁ বলুন। ছিল কি, বাঙালির, আমরা যেহেতু একটি দরিদ্র দেশ থেকে এসেছি, কাজে আমাদের দুই চোখে কিন্তু বিস্ময়। যেহেতু বিস্ময়, এই জন্য বিস্ময়কে অতিক্রম করার একটা অন্তর্নিহিত প্রাণশক্তি আমাদের আছে। কিন্তু যারা আমেরিকাতেই, এই দেশে অনেক জাতিগোষ্ঠী আছে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের চোখে সেই বিস্ময় নেই। তারা জন্মের পর থেকেই দামি দামি গাড়ি দেখে, জন্মের পর থেকেই বড় বড় রাস্তা দেখে, জন্মের পর থেকেই বড় বড় প্লেন দেখে, বাড়িঘর দেখে। তাদের কোনো বিস্ময় নেই, সেই বিস্ময়কে অতিক্রম করার তাদের কোনো প্রয়াস নেই। কিন্তু বাঙালিরা মাত্র 50 বছর হলো এই দেশে আসা শুরু করেছে, তার আগেও এসেছে, সেটা খুব কম। এই 50 বছরে প্রতি 4 জন বাঙালির একটি করে বাড়ি আছে। নিউ ইয়র্ক শহরের আনাচে কানাচে বাঙালির বাড়ি আছে। এত কম সময়ে এত যে তাদের অর্জন,
প্রতিটা বাঙালি তারা নিজেরা কষ্ট করছে, কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে তারা পড়াচ্ছে, তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। সেকেন্ড জেনারেশন থেকে তাদের পায়ের নিচে মাটি শক্ত হয়ে যাচ্ছে। এই যে একটা অর্জন বাঙালির, কাজেই আমার কাছে মনে হয় অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি খুবই আশাবাদী। আপা, আপনি যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, আমি ওদের কাছে বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু বঙ্গবন্ধুকে খুব কাছের থেকে দেখেছি। ওনার কাছে যাওয়া আসা ছিল, বিশেষ করে স্বাধীনতার পরে যেতাম। আর কোনো এক ঈদে আমরা যাইনি, তোমরা বড়রা জানবেন, সৈয়দ হাসান ইমাম আমাদের দেশের একজন বীর মুক্তিযোদ্ধা। উনি চলচ্চিত্রে কাজ করেছেন, এমনি বেতারে টিভিতে কাজ করেছেন। সবচেয়ে বড় পরিচয়, উনি একজন বিখ্যাত আবৃত্তিকার, অভিনেতা আবৃত্তিকার। যাই হোক, তো উনি একটা ঈদে আমরা যাইনি দেখা করতে। পরের ঈদে যখন গেলাম তখন ঠিক মনে রেখেছেন, গত ঈদে আসিস নি কেন? এইরকম সরাসরি আমি বলেছি, ভালোবাসা আমরা কি মানুষ, কিন্তু ঠিকই মনে রেখেছে, খুব কাছের থেকে দেখেছি। মনে হচ্ছে ছবিও আছে আমার মেয়ের, হাসান সাহেবের। আমি সেদিন হয়তো যাইনি না কি কারণে, হয়তো আমার সাথে নেই, কিন্তু ওদের সাথে আছে। খুবই স্নেহ করতেন, একটি কথা। আর উনি আমাদের জাতির পিতা সশরীরে আমাদের সাথে নেই, তিনি কোথায় আছেন? আমাদের অন্তরে, অন্তর গহীনে চিরদিন উনি থাকবেন। আমি সবাই যখন একটু কবিতা পড়েছে, আমি একটু ছড়া, লুৎফুর রহমান লিটনের লেখা, আমি তার কাছে গত রাতে চেয়ে পাঠিয়েছি, আমাকে একটা কবিতা ছড়া পাঠিয়ে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। মুজিব আছে মাটির ঘ্রাণে, নদীর কলতানে, মুজিব আছে জারি সারি ভাটিয়ালি গানে, মুজিব আছে ধানের খেতে শাপলা ফোটা বিলে, মুজিব আছে মেঘের ছায়ায় দূর আকাশের নীলে, মুজিব আছে উঠোন জুড়ে স্নিগ্ধ আঙিনাতে, মুজিব আছে গান কবিতার ছন্দ অভিঘাতে, মুজিব আছে বৃক্ষলতায় সবুজ দুর্বা ঘাসে, চন্দ্র হয়ে সূর্য হয়ে আমার মুজিব হাসে। এই আমার মুজিব, তোমার মুজিব চিরদিন আমাদের অন্তরের গহীনে, অন্তঃস্থলে চিরদিন হাসবে। এই হাসি তার অম্লান থাকবে, অক্ষর থাকবে। কেমন করে? তোমাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে তো আছেনই, আমরা তো চলে যাব, তোমাদের মাধ্যমে চিরভাস্বর, চির অম্লান হয়ে থাকবেন। সেই দায়িত্বটা তোমাদের উপর অর্পণ করলাম। বাংলাদেশকে ভালোবাসবে, বাংলা ভাষাকে ভালোবাসবে, এবং আমাদের জাতির পিতার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত করবে। তার চেতনাকে, তার যে চাওয়া ছিল, তাকে তোমরা সম্মান দেখিয়ে সেটাকে সমুন্নত রাখবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। অনেক অনেক তোমরা ধৈর্য ধরে শুনছো এতক্ষণ আমাদের কথা, বড়দের কথা। খুব ভালো লাগলো। ভালো থাকবে সবাই। আচ্ছা, এবারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা যদি খালামণির কাছে কোনো কিছু জানার থাকে, তোমরা হাত তুলতে পারো, তোমরা প্রশ্ন করতে পারো যদি থাকে। কিছু বলতে চাও বলো। জানা নেই কিছু? কিছু বলবা? জাফর বলছে। বাকি দুজন প্রিপারেশন নাও, কি বলবা? জাফর বলো। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার এই সুন্দর হাসিটা কিভাবে দেন? সেটা ভালো প্রশ্ন। আমার হাসিটা কি করে হয়েছে আমি জানি না, সৃষ্টিকর্তা জানে। একটা ভালো প্রশ্ন করেছো কিন্তু। হ্যাঁ, তুমি যেই মুডেই থাকো, যে এটা আমি ইংরেজি বলতে পারলাম, যাই হোক, এটা মুডটা এরকম ব্যবহার করি আমরা সহজে, সবসময় মুখে একটা মিষ্টি হাসি রাখবে। তাহলে কি ভাবে, তো আমি যত খারাপই হোক ভাবে খুব ভালো, মিষ্টি করে হাসছে। আমার হাসিটা কিন্তু বাড়ানো হাসি না, এটা সত্যি সত্যি হাসি, এটা আল্লাহর দেয়া আমার। হ্যাঁ, কিন্তু অনেকে দেখবে খুব সুন্দর, খুব বড়, খুব অনেক কিছু, কিন্তু কেউ তার ভেতরে দেখতে পাচ্ছে। মানুষ হতে খুব ভালো, এই যে একটা গাম্ভীর্য, এই যে একটা ভাববে যে অহংবোধ, অহংকার, সবসময় মুখে একটা হাসি আসবে। আমি একটা টিপস দিলাম তোমাদের। অনেক ভালো বড় সুন্দর দেখি, অনেক কিছু দেখি, অনেক গুণ, অনেক কিছু, অনেক বড়, কিন্তু মুখটা এত গোমরা, কাছে ঘেঁষতে ভয় লাগে, কথা বলতে ভয় লাগে। ওই যে যাকে সুন্দর হাসছে, সবসময় মুখে একটা হাসি রাখবে, তা দেখবে সবাই খুব ভালোবাসবে। গোপন তথ্য।
হ্যাঁ বলো, খুব সুন্দর প্রশ্ন হয়েছে জাফির। অনেকগুলো হ্যাঁ বলো, এবার কে বলবে? রাইসা, তাসফিয়া বলো। আচ্ছা, আমার প্রশ্নটা হয়েছে যে জাফর যেরকম জিজ্ঞেস করলো আপনার হাসিটা নিয়ে, তো আমরা তো মেয়েদের অনেক বাধা থাকে, আর আপনি তো মুক্তিযুদ্ধের সময় ছিলেন, তো এইসব বাধার মধ্যে আপনি যেরকম সুন্দর হাসি দিয়ে থাকেন, তো আমাদের মেয়েদের জন্য আর সবার জন্য আপনার কি কথা বলা আছে যে আপনি এটা করেন কিভাবে, আমরাও কিভাবে করবো আপনার? আচ্ছা শোনো, দুঃখে কষ্টে মানুষ, আমারও অনেক দুঃখ আছে। হ্যাঁ, আমি অনেককে হারিয়েছি, আপনজনদের হারিয়েছি, কিন্তু দুঃখটা দুঃখের জায়গায় থাক। আমি দুঃখের ভাগী কাউকে করতে চাই না, আনন্দের ভাগী করতে চাই। তুমি আমার হাসি দেখছো, তোমার হাসি লাগছে, তুই আনন্দ পাচ্ছ, এটাই আমার সার্থকতা। হ্যাঁ, ওই নিজের দুঃখটাকে আড়াল করে আনন্দটা মানুষকে বিলি করবে। হ্যাঁ, আমি আমার বাবা মাকেও সবসময় দুঃখের কথাটা বলিনি। যখন ছোট ছিলাম তখন হয়তো বলতাম, বুঝতে শিখলাম, তখন ভাবতাম আমার দুঃখের ভাগী করে ওনাকে, ওনার দুঃখটা বাড়িয়ে আমার কি লাভ, শুধু কষ্ট দেয়া। হ্যাঁ, সন্তানের কষ্ট বাবা মা অনেক বেশি কষ্ট পান, বলতাম না, নিজের কষ্টটা নিয়ে। এখন স্বামীর সাথে ভাগ করি, আমরা দুজনের কষ্ট ভাগ করে নিই, সন্তানদেরও বলি না কি বাবা মা এখন নেই, বলার প্রশ্ন ওঠে না, বলি নেই, যখন ছিলেন তখন। আমার শাশুড়ি আমার মানে মন থেকে চলে আসছিল মায়ের চেয়েও বেশি। মা, আমার শাশুড়ি এত ভালো একজন মানুষ ছিলেন, সেই জন্যই আমার, ওনাকে বলতাম না, উনি অল্পতে কষ্ট পেতেন, আর সেই জন্যই আমি বলে মুক্তিযুদ্ধে গেছি, যে কোনো কাজ করেছি, ওনার সহযোগিতা। ও অল্প বয়সে বিয়ে হয়ে চলে এসেছি তো আমি, 19 বছর বয়সে, এটা ইন্টারমিডিয়েট পাস করার পর বিয়ে ফার্স্টে ভর্তি হচ্ছে, এমন সময় বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছি। হ্যাঁ, তো কিন্তু ওনার আদরে আমি মানুষ হয়েছি, ওনার জন্যই আমি আজকে যতদূর এসেছি। ছোটবেলা তো আমার মা ছিলেনই, আমার আমার আম্মা বলতাম, আমার আম্মার জন্যেই যেটুকু সম্মান আমি এখন পাচ্ছি, কোন রকম বিরূপ সমালোচনা নিশ্চয়ই হয়, জানি না, শুনতে পাই না, এখানে যে এসে সম্মানের সাথে আছি, সত্যিটা আমার মা অসম্ভব করা মানুষ ছিলেন। উনি কাস্টমসের প্রথম মহিলা অফিসার, ইন্সপেক্টর, প্রথম মুসলমান একজন, দুজন ছিলেন, একজন খ্রিস্টান আর আম্মা কাস্টমস অফিসার, একটু গোয়েন্দা মতো ছিলেন, এবং সবসময় আমার সাথে সাথে থাকতেন, একা ছাড়তেন না। এখন মা আম্মাকে অনেক দোয়া দিই, অনেক বলি যে আম্মা সেইভাবে আমাদের সংরক্ষণ, বিশেষ করে আমাকে, এরা নাচ করতাম, বেশ করতাম, রাতে বেরোতে আমাকে ভীষণভাবে সংরক্ষণ করেছিলেন বলেই আজকে একটু সম্মানের সাথে আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। মেয়েদের সম্মানটা ভীষণ প্রয়োজন, সম্মানের সাথে নিজেকে বাঁচিয়ে রাখবে, বাঁচবে। হ্যাঁ, এটাই বলা। হ্যাঁ, তুমি বলো তাসফিয়া ফাহমি। আসলে রাইসা জেরিন আপু যেটা বলেছে, যে এই প্রশ্নটা করেছে, আপনি যে উত্তর দিয়েছেন আমার প্রশ্নের সব উত্তর সেই উত্তরের মধ্যে ছিল। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, সুমন কিছু বলবে? আমার সময় মনে শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমি ওই বাচ্চাদেরকে বলি যে এই যে আমি 25-30 বছর আগের কথা বলছি, তোমাদের এই লায়লা খালামুনির হাসি কিন্তু আগে যখন যেমন দেখেছি এখনো তেমনই মিষ্টি দেখছি আমি। আমার খুব ভালো লাগলো। বয়সটা কত হয়েছে বলো? তুমি আমার কত ইয়াং দেখেছো। হাসির কিন্তু বয়স হয়নি, আপনার হাসি সেরকমই আছে, অনেক ভালো লাগছে দেখতে। সমস্ত আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ, যেটুকু পাওয়া ওনার কাছ থেকে পাওয়া, তারই সৃষ্টি, তারই সৃজন, আমরা মানুষ, উনি যেটুকু দিয়েছেন। এবং আরেকটা কথা, ব্যবহারটা খুব ভালো করতে হবে। ব্যবহার, আমি মরে গেলে কি বলবে, মহিলা ভালো ছিল না, না খুব ভালো ছিল। হ্যাঁ, ওইটুকু আমাকে মনে রাখবে। আমি যে ব্যবহার ভালো না করি, আর জীবনে আমার কোনো উচ্চারণই করবে না কেউ, তাই না? ব্যবহারটা সবসময় ভালো করবে। কিন্তু আমার কিছু পয়সা খরচ হচ্ছে না, কিছুই দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, একটু ভালোভাবে কথা বলা, তাই তো? এইগুলো মেনে চললে মাঝে 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 একটু বিরক্ত তো লাগে। কোনো একটা বলি, হয়তো সময় নেই, কোনো একটা অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে ঢুকতে পারলাম না, পথের মাঝে কিছু, ওটা অহংকার না, কিছু না, এটা অনেকেই আমার সাথে একমত হবেন যারা আমাদের সমসাময়িক, যে ঢুকতে পারি না, সেলফি সেলফি সেলফি, আপা একটা তোমার একটা, আমার তো 100টা হয়ে যাচ্ছে। আমি যে অনুষ্ঠানটা দেখতে গেলাম, শুনতে গেলাম, সেটার আমার শোনা হলো না, এইটা একটা। তখন অনেক কষ্ট করে নিজেকে সংবরণ করতে হয়, যে বিরক্তিটা অনেক সময় তো হয়ে যায়, কেউ হয়তো একটু মনক্ষুণ্ণ হয়,
কিন্তু সেটা হতে দেওয়া উচিত না। আচ্ছা, আমি অনেক কথা বলে ফেলেছি, সময় শেষ হয়ে গেছে। না, কিন্তু আপনার কথা শুনতে তো আমাদের খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে। সময় তো দিবেন না। আর হলো যে এই যে মিষ্টি হাসির কিন্তু আরেকটা রহস্য আছে, সেটি হলো কি, একজন মানুষকে মনে প্রাণে সৎ হতে হয়, আর একজন মানুষকে মনে প্রাণে আনন্দিত থাকতে হয়। এই দুইটি জিনিস যদি তোমরা লালন করো তাহলে তোমাদের হাসি। সততা, এই কথাটা আমি সবসময় বলি। সততা আমি সবাইকে বলি, আমার নেই কিন্তু আমি সৎ পথে চলি, ঠিক আমি আমার যে লক্ষ্য সেখানে আমি পৌঁছে যেতে পারবো। আমি চাই সবাইকে, ছোটদের, বাড়ির যে আমার সাথে সহযোগিতা করে কাজে, তাদের সবসময় বলি, হ্যাঁ খালাম্মা, এই কষ্ট, এই দুঃখ, এটা তুমি সৎ পথে চলো, দিবে একদিন সব তুমি পেয়ে যাবে, তোমার যেটুকু চাও তুমি পেয়ে যাবে। আমি আমার নিজের জীবন দিয়ে এটা আমি শিখেছি। হ্যাঁ, যখন আমরা সংসার আরম্ভ করি শূন্য থাকে, একটু 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 করে সেটাকে আমরা গুছিয়ে এবং সৎ পথে থেকে, এটি সবচেয়ে বড় শান্তি, আনন্দ, পরিতৃপ্তি, প্রশান্তি সবকিছু। আর আমি অনেক টাকা অসৎ পথে, অনেক কিছু অসৎ পথে অর্জন করলাম, কোনো শান্তি নাই। আর এবং আমি একটা কথা বলি, আমার এই অসৎ পথে অর্জন যদি আমি আমার সন্তানকে দেই, সে তাকে লালন পালন করি, আমার সন্তান তো মানুষ হতে পারবে না। হ্যাঁ, সৎ পথে আমি এতটুকু দিয়ে তাকে আমি মানুষ করবো, সেটাই তার অনেক বড় প্রাপ্তি হবে, আমার শান্তি থাকবে। আমার সন্তানকে আমি সৎ পথে উপার্জন করে মানুষ করেছি। সততাকে আমার এই পয়েন্টটা আমি সবসময় বলি, মঞ্জু ভাই ধরে দিয়েছেন, খুব ভালো। সততা হয়, হ্যাঁ আমাকে বকবে, আমি একটা অন্যায় করেছি, আমাকে মারলেননি একবার, কিন্তু আমি তো সত্যি কথাটা বললাম। হ্যাঁ, সততা তো সবসময় রাখবে। অনেক ভালো লাগে তোর সাথে কথা বলে। আপনি যতক্ষণ কথা বলেছেন ততক্ষণ যে আনন্দের সাথে বলেছেন, যে একটা অনুষ্ঠানে আসলাম কিছু কথা বলতে হবে এই জন্য বলেছেন, আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম যে আপনি আসলে খুব আনন্দের সাথে কথা বলেছেন বাচ্চাদের সাথে। আশিসের এই কৃতজ্ঞতাটুকু আপনার জন্য রইল, এবং আশিসের একজন অভিভাবক মনে করছে, কারণ আমরা সবসময় শিশুদের নিয়ে কাজ করি। আমরা চাই শিশুরা নির্ভীকভাবে মুক্ত বুদ্ধির সঠিক মানুষ হয়ে বড় হোক, কারণ তাদের হাতে আমরা পৃথিবীটা ছেড়ে দিয়ে যাব, তারা পৃথিবীকে লালন করবে, আমরা যা পারিনি তারা সেই পৃথিবীটাকে সেইভাবে তারা চাষ করবে। আর সুধীমণ্ডলী, আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রযোজনা করছে আশিস হলো আমরা শিশুদের সঙ্গী। আশিসের পরবর্তী আসরটি হবে অসমান লোকজনদেরকে নিয়ে। আমরা সব মানুষ তো সমান না, আমাদের কারো একটু বুদ্ধি কম থাকে, কারো একটু শারীরিক শক্তি কম থাকে। তো সমাজের এমন কিছু মানুষ আছে যাদের তেমন শারীরিক শক্তি নেই। তোমার 2 হাত যেমন শক্তিশালী, তাদের হয়তো 2 হাত তেমন শক্তিশালী না। তোমার যেমন প্রখর বুদ্ধি আছে, তাদের হয়তো তত প্রখর বুদ্ধি নেই। এইসব ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের আগামী আসরটি হবে, সেটি হবে এপ্রিল মাসের 7 তারিখ, প্রচারিত হবে নিউ ইয়র্ক সময়ে রাত 10টায় শুক্রবার, আর এপ্রিল মাসের 8 তারিখ শনিবার বাংলাদেশ সময় প্রচার হবে সকাল 8টায়। এই অনুষ্ঠানটি সবসময় প্রচার করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে nrbnews24.com। অনুষ্ঠানটি প্রচার হয় একযোগে ফেসবুক লাইভ থেকে, ইউটিউব লাইভ থেকে। প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় এবং প্রতি মাসের প্রথম শনিবার বাংলাদেশ সময় আশিসের অনুষ্ঠান প্রচারিত হয়। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, শিশুদের সাথে থাকবেন। আজকে আমাদের সাথে ছিলেন নৃত্য সারথী এবং 21 পদকপ্রাপ্ত শিল্পী বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান। আমাদের সাথে আজকে ছিল আবৃত্তি শিল্পীরা সুমন শামসুদ্দিন, জাফির হাসান, তাসফিয়া ফাহমি, রাইসা জেরিন। আর আমাদের জন্য আজকে ছড়া লিখে পাঠিয়েছেন সৈয়দ আল ফারুক হোসেন, উৎপল কান্তি বড়ুয়া এবং পীযূষ কান্তি বড়ুয়া। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সকলেই শিশুদের সাথে থাকবেন, সকলেই আশিসের সাথে থাকবেন। আজকের অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন জনাব ওমর আলী। ওমর আলীর জন্য আমাদের বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে শুভরাত্রি।